কথাই বলছে স্যার। এই আপনার কোথায় ধরুন, আপনার দুটো কুকুরের পেছনে মাসে যা খরচা, তাতে তো মনে হয় 20টা ভিখারি পাগলকেও পোষা যায়। আহারে, তুমি যদি মানুষ না হয়ে কুকুর হতে, তাহলে স্যার বোধহয় তোমায় কুকুর মহলে রূপোর চেন পরিয়ে সমাধারে জীবনযাপন করতে পেতে। ঠিক বলেছেন স্যার, তোমাকে যেমন চাঁদের চেন পরিয়ে এই এমএলএ সাহেব পুষে রেখেছে, তাই না অফিসার? কি আজে বাজে কথা বলছো? তুমি তো এই আইনে খাকি উর্দির সম্মানটাই তো ধুলোয় মিশিয়ে দিয়েছ অফিসার। দেশের সর্বোচ্চ সম্মানের প্রতীক চক্র লাগানোটা টুপিটা দিয়ে তুমি ঘুষের টাকা আড়াল করছো। তুমি কেমন পুলিশ গো, কেমন পুলিশ? আমি নামেই পুলিশ, যাতে নয়, বুঝেছো? যদি যাতে পুলিশ হতাম না, এসব বেআইনি কথা বলার অপরাধে এখনই তোমাকে অ্যারেস্ট করে নিয়ে যেতাম। সবার আগে চোরটাকে তো অ্যারেস্ট করা উচিত গো, কারণ এই তো দেশের বেআইনি কারবার চালিয়ে তোমাকে ঘুষ দিয়ে কিনতে চাইছে। তুই জানিস না কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? নেহাতে আমি ছুঁচো মেরে হাত বন্ধ করতে চাই না, নইলে তোকে আমি ভুজঙ্গ মানে সব। তবে আমি ওই দক্ষ কেউটের মতো ছবল মারি না, আমি অজগরের মতো আস্ত গিলে খাই। তবে কি তুমি সেই অজগর যে আমার জীবন থেকে 22টা বছরকে গিলে খেয়েছো, আমার স্বপ্ন ভরা অতীতটাকে গিলে খেয়েছো, আমার জীবন থেকে সরিয়ে দিয়েছো আমার স্ত্রী পুত্র পরিবারকে? কে তুই? সত্যি করে বল, কে তুই? আমি ধ্বংসের মহান কেতু, আমি সর্বনাশের আমি মহাপ্রলয়ের মহান অন্তরাজ, আমি সাহিত্য, আমি ঘূর্ণি। তবে পাগলা হুঁশিয়ার ভুজঙ্গ না, তোমারে বধিবে যে গোকুলে বাড়িতে। সেই স্বরূপে আমি মিথ্যে দোষারোপে আমি জেল হাজতে পাঠাতে বাধ্য হয়েছি। আমি শুধু কলঙ্কিনী নই, আমি বিশ্বাসঘাতিনী। তাই তো এই বিষকে আমি আমার এই কলঙ্কিত জীবনটাকে আমি শেষ করে দেবো। কি বলছিস হতভাগী? ফেল, বিশ্বাস আছে ফেল বলছি। ছেড়ে দেওয়ার জন্য আমাকে ছেড়ে দাও, আমি মরতে চাই। তাহলে তোর কিছু করে অপেক্ষা কর, দাদা বাড়ি ফিরে আসো, তখন আমরা সবাই একসাথে বিষ খেয়ে মরবো। আমি ছুটি দাও, আমার কলঙ্কে সাজা আমি তোদের কাউকে দিতে চাই না রে ছোট্টা। এই কলঙ্ক সূত্রের কারো বুঝি, তাহলে কেন আমাদের সবাইকে এই মুখগুলোকে চলতে হয়? কেন বলতে পারিস এই পাড়া প্রতিবেশী বাংলা মৃত্যুর হাত থেকে আমাকে 5টা সন্ধ্যার পর ঘর থেকে বাইরে বেরোতে হয়? এর জন্য আমি দায়ী ছোট্টা, সব আমার দোষ আমার। না, সব দোষ হয় লম্পট স্বরূপটার জন্য। 5 বছরের জেল না হয় যদি আমার ফাঁসি হতো, না সবচেয়ে খুশি হতাম। আমি জানি সবচেয়ে ছোট্টা না, সেই অসহায় মানুষের কোনো ক্ষতি চাস না, চাস না ক্ষতি। তুই কাকে বলছিস সোনালি অসহায়? ভালোবাসার সুযোগ নেই যে লম্পট তোর জীবনটাকে নষ্ট করে দিতে পারে। ছোট্টা না, আমি তোদের কেমন করে বোঝাবো সেই লম্পট নয়, সে কোনো অপরাধ করেনি মানে? তাহলে কেন তুই সেদিন তার অভিযোগ করেছিলি? তাহলে সেই অভিযোগ কি তোর মিথ্যে ছিল? আমি জানি না ছোট্টা, আমি কিচ্ছু জানি না। শুধু এইটুকু বলে রাখছি, এক নির্মম মিথ্যে আজ আমার জীবনের সব সত্য বিনাশ করেছে। তাই সেই মিথ্যে যদি কোনোদিন প্রকাশ হয়, তাহলে আমাদের জীবনে যে এক ভয়ঙ্কর বিপর্যয় ঘটবে রে। বিপর্যয় মানে কি? আমি তোদের কাউকে কিছু বলতে পারবো না ছোট্টা, আমি কিছু বলতে পারবো না।
আর কিছু বলতে হবে না, তবে আমি কিছু জানতেও চাইবো না, কিন্তু তুই আমায় কথা দে তুই আর কখনো মরার কথা ভাববি না। আমাদের মুখের দিকে তাকিয়ে যে দাদা বৌদি সন্তান না হওয়া যন্ত্রণা ভুলে আছে রে বোন, আর ওদের কোথায় যদি আমরা একটু না ভাবি তাহলে ওই মানুষ দুটো কেমন করে বাঁচবে? কেমন করে? আমি তো আর কোনো কথা নয়, তুই একটু বিশ্রাম কর। বৌদি বলছিল ঘরে চাল ডাল ভরন্ত সন্ধ্যা নেমে এসেছে, এই সময় যাই হাতে রাখবো দোকান দিয়ে কিছু কেনাকাটা করে আসি, কেমন? ছোটদা, তোরা আমাকে যতই সান্ত্বনার প্রলেপ দিস না কেন, কারণ আমার এই মনের ক্ষতটাকে তোরা কোনোদিন দূর করতে পারবি না রে। কারণ স্বরূপের উপরে আমি যে অন্যায় করেছি তার কোনো ক্ষমা হয় না। তবু যদি স্বরূপের সঙ্গে আমার কোনোদিন দেখা হয়, আমি তোকে বলবো, স্বরূপ তুমি আমাকে ক্ষমা করে দাও, স্বরূপ তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? এ কি স্বরূপ তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি যাকে তোর বলাৎকারের অভিযোগে জেলে পাঠিয়েছিলি, তাকে ধূপ দেখার মতো চমকে উঠলি, তুমি- তাই না? তুমি জেল থেকে ছাড়া পেয়ে গেছো, আরে ছেড়ে দেবে কোন ছাড়া? আমি তো জেল থেকে পালিয়ে এসেছি। কিন্তু পুলিশ যদি আবার তোমাকে গ্রেফতার করে? তোর কি রে শয়তানি? তুই আমার উপর বলাৎকারে পড়ানো চাপিয়ে আমার জীবনটাকে কেরোসিন করে দিবি। অথচ ও জানিস, আমিও জানি আমি নির্দোষ। তো শালা মিথ্যে পড়ানো মাথায় নিয়ে আমাকে জেলে যেতে হয়েছে। স্বরূপ, কিন্তু না, এ অপরাধ না করে আমি জেল কাটতে বাধ্য নই। তাই তো জেল খাটার আগে বোঝাতে এসেছি এই বলাৎকার কাকে বলে। ওই পিস থেকে খেয়ে না, স্বরূপ। আমি না আমার জীবনের চেয়ে তোকে বেশি ভালোবাসতাম, আর সেই ভালোবাসা সার্থক করতে আমি তোকে বিয়ে করতেও চেয়েছিলাম। কারণ তোর কেন তুই আমার সাথে বেইমানি করলি? এই বুঝি আমার ভালোবাসার প্রতিদান? কথা শোনো। না, আর আমি তোর কোনো কথা শুনতে চাই না। তা তো তোকে আমি জানোয়ার বলে ধর্ষণ করে আজ আমি জেলে যাবো। আয়, 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 আয়। পুলিশকে আমার খবর বলেছিস তো, তোকে এবারে কেটে কুচি কুচি করে দেবো। ওগো ঈশ্বর, এরপরও কি বেঁচে থেকে যায়? এখন আমি কি করব? তুমি আমাকে বলে দাও ঠাকুর, তুমি আমাকে বলে দাও। এ কি আপনি? সাব ইন্সপেক্টর কাঞ্চননাথ। গতকাল রাত্রে স্বরূপ সান্না নামে একজন কুখ্যাত আসামি জেল থেকে পালিয়েছে এবং কিছু পাবলিকের রিপোর্ট সে নাকি কিছুক্ষণ আগে আপনার বাড়িতে এসে আশ্রয় নিয়েছে। হ্যাঁ 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 স্যার, তাহলে বলুন সে কোথায়? ইয়ে মানে আমি জানি না তো। কিন্তু এই মাত্র যে আপনি বললেন, আমার ভুল বলা হয়ে গেছে স্যার, কোন ফেরারি আসামি এই বাড়িতে আশ্রয় নেয়নি। আমার মনে হয় আপনি মিথ্যা বলে আসামিকে বাঁচাতে চাইছেন। আমি বাড়ির ভেতরটা সার্চ করব। দাঁড়ান! আমার দাদা বাড়ি না ফেরা পর্যন্ত আপনি আমাদের বাড়ি সার্চ করতে পারবেন না। কে আপনার দাদা? রিপোর্টার বিপ্লব মুখার্জি। আই মিন আপনি সেই সোনালী মুখার্জি, ওই ফেরারি আসামি স্বরূপ সান্যাল যাকে হ্যাঁ, আমি সরি। এবার নিশ্চয়ই অনুমান করতে পারছেন, যদি সেই ফেরারি আসামি এই বাড়িতে আশ্রয় নিত তাহলে সবার আগে আমি নিজে তাকে আপনার হাতে তুলে দিতাম। সরি সোনালী দেবী, আপনি সৎ এবং সত্যবাদী রিপোর্টার বিপ্লব মুখার্জির বোন, তাই শুধুমাত্র আপনার কোথাও উপরে বিশ্বাস রেখে আমি ফিরে চললাম। আপনাকে অযথা বিরক্ত করার জন্য দুঃখিত। নমস্কার। সত্যবাদী রিপোর্টার বিপ্লব মুখার্জির বোন আজ মিথ্যের সাগরে নিজের জীবনের ভেলা ভাসেছে। একদিন হয়তো দুর্ভাগ্যে ঘূর্ণিঝড়ে তার নিজের জীবনের ভেলাটাকে হয়তো মিথ্যার সাগরে ভাসিয়ে দিতে হবে। সেই সাগর থেকে তুই তুলে আনবি মুঠো মুঠো বাঁচার মুক্ত। স্বরূপ, স্বরূপ তার জীবনের সমস্ত পরাজয় স্বীকার করে এই অন্ধকার থেকে হারিয়ে যেতে চললো। এই অভাগা স্বরূপকে তুমি ক্ষমা করো স্বর্ণালী। দাঁড়াও, তুমি তোমার প্রতিশোধ নেবে না স্বরূপ? আমি আমার প্রতিশোধ নিতে আসিনি স্বর্ণালী, আমি এসেছিলাম তোমার সাথে অভিনয় করতে। অভিনয়? হ্যাঁ অভিনয়, যে অন্ধকারে যে তুমি আমায় ছুড়ে দিলে সেখানে পাপ ঘৃণা অভিশাপকে সঙ্গী করে আমায় বেঁচে থাকতে হবে। স্বরূপ, কিন্তু আমার আহত বিবেক যে আজও নেই স্বপ্ন দেখে স্বর্ণালী, আমার অসহায় বিবেক যে আজও পিছু ডাকে। তাই তো ও জানা
টিমিকিট হয়ে বাঁচতে না পারলেও অন্তত অভিনয় করে তো বেঁচে থাকতে পারবো। স্বরূপ, তাই তো আমি তোমার সাথে অভিনয় করে নিজেকে একটু পরখ করে নিলাম। স্বরূপ তুমি হ্যাঁ হ্যাঁ, আমি পারবো সোনালি, আমি পারবো। তোমার মতো নারীদের সব কিছু করে দিতে না পারলেও নিজেকে অভিনয় করে তো বাঁচতে পারবো, বাঁচতে পারবো। স্বরূপ, স্বরূপ, স্বরূপ যেও না, স্বরূপ আমার একটা কথা শোনো। স্বরূপ যেও না, স্বরূপ আমার একটা কথা- দাঁড়া সোনালি, একটা ফেরারি কয়েদিকে প্রশ্রয় দিয়ে তুই কি অন্যায় করিসনি? দাদা আমি তুই না এই আদর্শবান রিপোর্টার বিপ্লব মুখার্জির বোন? দাদা আমার শিক্ষাকে অপমান করে অন্যায়কে প্রশ্রয় দিতে তোর বিবেকে একটু বাঁধলো না? তুমি বিশ্বাস করো, আমি তো চুপ! ওই পাপ মন্দির দাদা বলে ডাকবি না। দাদা বল, বল কেন এই গায়ে বললি? বল! কি করছো? ছাড়ো, থামো বলছি। ছাড়ো, আমাকে ছেড়ে দাও। ওকে আজ আমি মেরে শেষ করে ফেলবো। তুমি কেমন মানুষ গো, যে মেয়েটা দুঃখে লজ্জায় যন্ত্রণায় আত্মরা হয়ে বেঁচে আছে, তাকে তুমি নতুন করে কি মারবে? ও বোধহয় মরে গেলে আমি সব থেকে বেশি শান্তি পেতাম রমা। বলো না, অমন কথা তুমি বলো না গো। আমি জানি অনেকের যন্ত্রণা তুমি কতগুলো বলছো, কিন্তু তার চেয়ে অনেক বেশি যন্ত্রণা ওই মেয়েটা বয়ে বেড়াচ্ছে। তাই আমরা যদি ওকে সান্ত্বনা না দিই, তাহলে ও কেমন করে বাঁচবে বলতে পারো? ওর বেঁচে থাকা মরে যাওয়া আমার কাছে দুই সমান। কি বললে তুমি? এমন নিষ্ঠুর কথা তুমি বলতে পারলে? আচ্ছা, তোমার কি মনে নেই যখন আমি আমার সন্তান না হওয়ার যন্ত্রণায় গুমড়ে গুমড়ে কেঁদেছিলাম, তখন তুমি এই স্বর্ণালীকে আমার কোলে দিয়ে বলেছিলে না, রমা, ঈশ্বর আমাদের সন্তান দেননি তো কি হয়েছে, তার জন্য এত দুঃখ করছো কেন? এই স্বর্ণালী আজ থেকে আমাদের সন্তান, ওকে আমরা নিজের সন্তানের মতো মানুষ করব। রমা, আর সেই তুমি ওর মৃত্যু কামনা করছো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলতে পারো ও যদি তোমার বোন না হয় নিজের মেয়ে হতো, তাহলে কি এই কথাটা এত সহজে বলতে পারতে? হ্যাঁ পারতাম, কারণ আমার কাছে সম্পর্কের চেয়ে সত্যের কদর অনেক বেশি। তাই ও আজ যে কাজ করেছে তার জন্য ওকে বোন বলে ভাবতে আমার ঘৃণা হচ্ছে। হচ্ছে তাই না দাদা? কিন্তু যে ফেরারি কয়েদিকে এই বাড়িতে আশ্রয় দেওয়া অপরাধে আজ আমি তোমার কাছে ঘৃণার পাত্রী সেজেছি, সেই স্বরূপকে আসামি সাজাতে তোমাকেও যে আজ আমার মতো একটা ভয়ঙ্কর মিথ্যেকে প্রশ্রয় দিতে হয়েছে দাদা। তার মানে স্বরূপ সম্পূর্ণ নির্দোষ দাদা, সে কোনো অপরাধ করেনি, অথচ তাকে মিথ্যে অপরাধী সাজাতে আমি বাধ্য হয়েছি। কে বাধ্য করেছে তোকে? বল সোনালি, এবার বল। না দাদা, তোমরা কিছু জানতে চেও না বোধে। সেই কথাটা আমি মরে গেলে তোমাদেরকে বলতে পারবো না, কারণ সেই সত্যটা যদি আমি তোমাদের কাছে প্রকাশ করি, তাহলে শুধু স্বরূপিনী নয়, আমাদের পুরো ফ্যামিলিটা একেবারে শেষ হয়ে যাবে। আমাদের সন্তানটা শেষ হয়ে যাবে বোধে, একেবারে শেষ। সোনালি যাস নে, একটু দাঁড়া। বলে যা আসল অপরাধীকে, আমি তাকে কঠোর শাস্তি দেওয়াবো। আমি কি শুনলাম? অন্যের অপরাধে মাথায় নিয়ে নির্দোষ ছেলেটা জেল খাটলো। ওগো, এর জন্য আমরা সমান অপরাধী। ও গো ঈশ্বর, হে কি ভুল করেছে আমরা! ফুলের মতো একটা নিষ্পাপ জীবনকে অকালে জড়িয়ে দিয়েছি। না, স্বরূপকে এভাবে আমি শেষ হয়ে যেতে দেবো না। তাই আসল অপরাধীকে খোঁজার আগে আমি খুঁজবো স্বরূপকে আইনের কঠোর অপরাধ থেকে আমি ওকে মুক্তি দেওয়াবই। তাই স্বরূপের খোঁজে আমি চললাম। স্বরূপ! খোকা, খোকা, খোকা! হ্যাঁ গো, হ্যাঁ, তোমরা আমার খোকাকে দেখেছো? একজনকার বয়স 8 বছর, আর একজন 9 মাসের ছোট্ট সোনা। দুটোই ভীষণ দুষ্টু, একদম ঘুমোতে চাইতো না। তাই তো ওদের মা দুজনকে বুকে জড়িয়ে ধরে এই ঘুম পাড়ানি গানটাকে ওদেরকে ঘুম পাড়াতো গো, ঘুম পাড়াতো। জোনাকি জলে নিভে যায়,
রাত পাখি আধারে প্রহরে আকাশে ওই দূরে জাগিরে তারারা কি আশা জাগিরে তারারা কি আশা স্বপ্নেরই দেশে চলো পাগলা বাবা, তুমি আমার খোকাদেরকে দেখেছো বাবা? খোকাদেরকে দেখেছো? তা তো জানি না বাবা, তা তো জানি না। তবে শুধু এইটুকু আমার মনে আছে, 22 বছর আগে ওদের মাটাও মরে গেছে, আর ওরা আমার বুক থেকে হারিয়ে গেছে। জানো বাবা, আমার বড় খোকা যদি বেঁচে থাকে তাহলে ঠিক তোমার মতোই দেখতে হতো, আর তোমার বয়সী হতো বাবা। কে গো তুমি পাগলা বাবা? তুমি কে আর কারা তোমার খোকা? আর কেমন করে বা হারিয়ে গেছে তোমার দুই সোনা মানিক? সে কি মর্মান্তিক কাহিনী বাবা। সেই দিনটা ছিল 22 বছর আগে, এক সোনালী সন্ধ্যার 27 ফাল্গুন, আমাদের বিবাহ বার্ষিকীর শুভ দিন। বিবাহ বার্ষিক? আমরা স্বামী স্ত্রীতে যখন সে মধুময় রাতের স্মরণ উৎসবে মগ্ন, তখন কোথা থেকে ছুটে এলো ভুজঙ্গনাগ ও তার পুষা গুন্ডারা। শয়তানটা আমাকে ভীষণভাবে মারধর করতে থাকে। আমার স্ত্রী বাধা দিতে গেল, তখন তাকে জোর করে বলাৎকার করে খুন করে। পাগলা বাবা, আর সেই দুর্ঘটনার ঘূর্ণি পাখি কোথায় তলিয়ে গেল আমার সেই সন্তান, তা আজও আমি জানি না বাবা, আজও আমি জানি না। তাহলে কি তুমি সেদিনের সেই আদর্শবান পুলিশ অফিসার সত্যবান রায়? না না না, সত্যবান রায় আজ মরে গেছে। সত্যবানের সত্য আজ মাটিতে মুখ থুবড়ে পড়ে আছে, আর তার আদর্শ ঢুকরে ঢুকরে কাঁদছে। আর যারা এই আদর্শ নিয়ে এই সমাজে বাঁচতে চায়, তাদের তো এমনি পরিণত হয় গো, এমনি পরিণত হয়। তবে তুমি সত্যবান রায়ের নামটা জানলে কি করে বাবা? কে বাবা তুমি, কে? মনে করো আমি তোমার স্নেহের হৃদয় সরোবরে ফোটা একটি স্নেহের কমল। মনে করো আমি তোমার দুই হারানো মানিকের মাঝে নতুন করে কুড়িয়ে পাওয়া একটা সোনা মানিক। তোমার বুকে আমায় একটু জায়গা দেবে বাবা? না না না, আমার এই পিতৃ স্নেহের ভাগ আমি কাউকে দেব না, কাউকে না। যখন আমার খোকারা ফিরে এসে দেখবে যে তার বাবার স্নাতুর হৃদয়ের অধিকটা দখল হয়ে গেছে, তখন তারা যে ভীষণ অভিমান করবে গো, ভীষণ অভিমান করবে। না না, আমি আমার স্নাতুর হৃদয়ের ভাগ আমি কাউকে দেব না, না না, আমি কাউকে দেব না। খোকা, খোকা, যেও না পাগলা বাবা, যেও না। তুমি ফিরে এসো, আমার উপর তুমি বিশ্বাস রাখো,
তোমার শূন্য হৃদয় ভরিয়ে দিতে আমি তোমার দুই সন্তানকে তোমার কাছে ফিরিয়ে দেব বাবা, তোমার কাছে ফিরিয়ে দেব। দাঁড়াও শক্তিমান, কে ওই পাগল বাবা? আর কেনই বা তুমি ওর পেছনে মরিচিকার মতো ছুটে চলেছো? ওর যে সব হারিয়ে গেছে ফুলবালি, শয়তান ভুজঙ্গনাগ ওর পরিবার সুখ শান্তি কেড়ে নিয়ে ওকে পথের ভিখারি বানিয়েছে। তাই তো ওই সর্বহারা ভিখারির ক্ষত বিক্ষত হৃদয়ে আমি একটু সান্ত্বনার প্রলেপ দিতে এসেছিলাম। শুধু কি সান্ত্বনার প্রলিপি দেবে? কিন্তু আমি তো শুনেছিলাম এই এই শক্তিমানের জন্ম অসহায় নির্যাতিতা মানুষদের জন্যই। তবে কি শক্তিমানের ন্যায়ের বিচার শাস্তি ওই ভুজঙ্গনাগের কোনো সাজা নেই? আছে ফুলবালি, আছে। শুধুমাত্র নির্যাতিত মানুষের জীবনের প্রতিশোধ নয়, শক্তিমান এবার তার ব্যর্থ জীবনের চরম প্রতিশোধ নেবে। শক্তিমান, তাই সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে নেমেছে। শক্তিমান, কিন্তু শক্তিমানের অভিশপ্ত জীবন এতদিন রহস্যের গাঢ় অন্ধকারে ঢাকা ছিল। তাই সে এতদিন অন্ধের মতো খুঁজে গেছে তার জীবনের প্রধান শত্রুদের। কিন্তু আজ তার জীবন খাতায় প্রতিটা কাহিনী পরিষ্কার ফুলবালি। তাই সে এবার ছুটে যাবে শয়তান ভুজঙ্গনাগের মোকাবিলায়। দাঁড়াও শক্তিমান, তোমার সেই কর্মযুদ্ধে আমিও তোমার সঙ্গিনী হতে চাই। ফুলবালি তুমি? না না, ফুলবালি নয়, বলো ঝিমলি। যেদিন তুমি ওই শেরখানের হাত থেকে আমার রায়িত্ব রক্ষা করেছো, সেই দিন থেকেই আমার হৃদয় সবকিছু তোমার চরণে আমার ভালোবাসা উৎসর্গ করেছি। তুমি ভুল করেছো ঝিমলি, তুমি ভুল করেছো। শক্তিমানের চলার পথ বড়ই দুর্গম। মৃত্যু যে কখন কোথায় ওত পেতে আছে তার কোনো ঠিক নেই। শক্তিমানের পাশে থাকলে তোমারও জীবন সংশয় হতে পারে। হোক সংশয় হোক, তবু তোমার মতো দেবতুল্য মানুষের জন্য যদি আমার এই নগণ্য জীবনটুকু যায়, নিজেকে আমি ধন্য বলে মনে করবো শক্তিমান। নিজেকে আমি ধন্য বলে মনে করবো শক্তিমান। তবে তাই হোক ঝিমলি, একে এই পথের পথিক আমরা, তাই একে এই লক্ষ্য সামনে রেখে আমরা উল্কার মতো ছুটে যাব। শয়তান ভুজঙ্গনাগের কালো টাকার পাহাড়ে আগুন ধরিয়ে দেবো, ডিনামাইট চার্জ করে উড়িয়ে দেবো শয়তান ভুজঙ্গনাগের পাপের পাশা। নতুন ইতিহাস, যে ইতিহাসের পাতায় লেখা থাকবে অপরাধীর ক্ষমা নেই। খোকা, খোকা, বন্ধ করো এই অসভ্য ডাক। এই ডাক ওর আমি শুনতে পারছি না, বিলকুল শুনতে পারছি না। কি হলো স্যার ভাই, তুমি এমন করছো কেন? সেলিম, সেলিম, ও ডাক তুই বন্ধ করতে বল। ও ডাক শুনলে আমি পাগল হয়ে যাব। কেন স্যার ভাই, ওই ডাক শুনে তুমি এত ডর করছো কেন? জানি না রে সেলিম, আমি কিচ্ছু জানি না। স্যার ভাই, জানিস সেলিম, কাল রাতে আমি একটু স্বপ্ন দেখলো, একটু পাগলা খোকা খোকা বলে আমার দিকে ছুটে আসছে। और अभी तो उसका प्यार लेते पिताजी पिताजी बोले उसका गोद में झापिए पड़ते गलो। लेकिन अचानक हम देख लो, কি দেখলে স্যার ভাই? वो पागल का चेहरा बिल्कुल चेंज हो गलो। आंसू माखा आंख से आग झड़ते लगलो। मुंह में फूटे उठलो एक राक्षस का मूर्ति, और वो राक्षस हंसते हंसते दो हाथ दिए हमारे गोला टिपे धरलो। और अभी चित्कार करते करते স্যার ভাই, এ তোমার কি হলো স্যার ভাই? যে শেরখানা সারা দুনিয়া ডর করতো, সে শেরখানা পাগল খোকারকে ডর করছে। तू और तेरा बहन शबनम हमारा शेर को कायर बनाया। कायर नहीं उस्ताद, সেলিম সেলিম আমাকে নয়া জিন্দেগি का रास्ता দেখিয়েছে और শবনম আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। वो जिंदगी तुझे रोटी और कपड़ा दीते पारबे ना रे बेटा। तेरे को शेर का माफिक जीना है तो तू मेरे पास आ जा। नहीं उस्ताद, আমি শবনম की प्यार की कसम লিয়েছে कि এর হাতে और कभी চাকু পিস্তল ধরবে না। शाबाश बेटा शाबाश। जो रहमान उस्ताद अपने को भूखा रखे, तेरा मुंह में बोटी डालिए छे, सिरे पे कपड़ा पहन के तुझे बादशाह का माफिक साजिए छे, और रहमान उस्ताद पार हो गेलो, और वो झूठा प्यार करने वाली तेरा बहुत अपना हो गेलो। क्या रे बेटा? पिताजी, मेरा बात सुन बेटा, वो छुगरी का बात सुन ले तो रास्ते पर भीख मांगते होबे না। স্যার ভাই, ওই ওস্তাদের কথা শুনলে এই সারা দুনিয়া তোমায় নফরত করবে। আমি নফরত চাই না সেলিম,
আমি प्यार চাই प्यार। আমি তুঝে বহুত সারে রুপিয়া দিলাবে। আমার দিদি তোমায় প্যার দেবে, ঘর দেবে আর সংসার দেবে। तू चुप जा सलीम, तू चुप जा। तू मेरे पास आ जा बेटा। তুমি আমার কাছে এসো। नहीं नहीं, नफरत की दुनिया में हम शेर हुए बसते चाहे ना पिताजी। हम एक बेगुनाह जिंदगी चाहे। मुझे जीने दो पिताजी, मुझे जीने दो। सपनों की प्यार की दुनिया में मुझे एक मामूली इंसान बन के मुझे जीने दो। नहीं, तू हमारा साथ गद्दारी করেছিস शेर। तुझे हमें छोड़बे ना शेर। जो हाथे আমি তোকে পাল পোষ করিয়েছি ওই হাতে তোকে আমি মুখ থেকে कौन? तुम कौन আছে? तुम कौन? আমি মহাকাল, আমি তোর মৃত্যু। नहीं, ये नहीं हो सकता, अभी नहीं हो सकता, कभी नहीं। ये क्या, ये क्या? हे पागला बाबा को देखे उस्ताद फेंके गलो কেন? তুই কে পাগলা বাবা? আমি যে এক সন্তান হারা বাবা, আর ওই শয়তানটা আমাদের বুক থেকে কেড়ে নেওয়া একটা কোষাই। আর সেই জন্যই তো ও আমাকে দেখে ভয়ে মুখ লুকোতে চাইছে গো, ভয়ে মুখ লুকোতে চাইছে। কিন্তু কিন্তু তুমি যদি ওর আপন বেটা হও তো কেন তোমাকে খুন করতে চাইছে গো? কেন কেন? শের খান ওস্তাদের আপন বেটা নয় পাগলা বাবা। খুব ছোটবেলায় ওস্তাদ শের ভাইকে চুরি করে এনে নিজের বেটা বানিয়েছে। ঠিক ঠিক ধরেছি, একদম ঠিক ধরেছি। তাই তো মনে মনে ভাবি গোবরে এমন পদ্ম ফুল ফোটে কি করে। क्या बोला? জানো বাবা জানো, তোমাকে দেখলে কেন মনে হয় যে আমার কত যুগের চেনা আর কত তোমার আমার আপন সম্পর্ক। তুমি যদি আমার সত্যিকারের খোকা হতে। পাগলা বাবা, পাগলা বাবা নয়, পাগলা বাবা নয়, তুই একবার বাবা বলে ডাক, শুধু বাবা বলে ডাক। কতকাল কতকাল ওই মধুমাখা ডাক আমি শুনিনি রে, কতকাল আমি ওই মধুমাখা ডাক শুনিনি। বাবা বল, আবার বল, আবার বাবা বলে ডাক, আবার বাবা বলে ডাক। বাবা আবার বাবা, আবার বল। লালপুরি নীলপুরীর কল্পনায় স্বপ্নের দেশেতে চলো যাই একসাথে। আমাকে ছেড়ে দিন, আমি মরতে চাই। ওই গঙ্গার জলে ঝাঁপিয়ে আমি আত্মহত্যা করতে চাই। মৃত্যু জীবনের শেষ সমাধান নয় সোনালী দেবী। সমাজ সংসারের বিরুদ্ধে সংগ্রাম করে বেঁচে থাকাই হলো জীবন। এইভাবে সংগ্রাম করতে করতে আমি হেরে গেছি স্যার। তাই তো এই হেরে যাওয়া জীবনটাকে আর আমি বাঁচিয়ে রাখতে চাই না স্যার। আমাকে মুক্তি দিন, আমি বলবো। দাঁড়ান সোনালী দেবী, আত্মহত্যা করতে যাওয়া অপরাধ। আর আমি একজন পুলিশ অফিসার হয়ে কখনোই আমি আপনাকে আত্মহত্যা করতে দিতে পারি না। আমাকে ছেড়ে দিন স্যার, আমি কলঙ্কিত জীবন রাখতে চাই না। আপনি না সৎ এবং সাহসী রিপোর্টার বিপ্লব মুখার্জির বোন। এমন একটা মানুষের বোন এত ভীরু কাপড় হয় কি করে? স্যার, সাহিত্যিকে তো মতো বেশ তো বড় বড় কথা বলছেন, কিন্তু একটা কথা বলুন তো স্যার, যে সভ্য সমাজ মেয়েদের মান সম্মানের সুরক্ষা দিতে পারে না, সেই কেমন সভ্য সমাজ? আর সেই সভ্য সমাজে বেঁচে থেকে কি লাভ? সোনালী দেবী, যখন যখন এই সময় সংসার সময় আমাদের বিদ্রোহের আগুন ধরে পড়বে, ওই যায় সেই ধর্ষিত মেয়েটা তখন কি আপনার মনে হবে না যে এরকম কলঙ্কিত জীবনে বেঁচে থাকা কি মরে যাওয়াই ভালো? কেউ তো এই কলঙ্কিনী দুটো হাত ধরে স্বপ্নের বাসর সাজাতে আসবে না স্যার। কেউ তো এই কলঙ্কিনীকে দেবে না তার মনের মনে কোথায় একটুখানি ভালোবাসার আশ্রয়। যদি আশ্রয় দিই। স্যার আপনি, হ্যাঁ আমি তোমার হয়ে যাওয়া জীবনটাকে আবার আমি নতুন করে জেতাবো সোনালী। আর তাই তো তোমাকে আমার বাড়ি নিয়ে যেতে আজ আমি তোমার হাত ধরলাম। স্যার আপনি আজ আপনি আমার জীবন বাঁচানোর জন্য আপনি আমার দায়িত্ব নিলেন, তাই আজ আমি আপনাকে বলছি স্যার, আমি সারা জীবন আপনার পাশে থাকবো স্যার।
আপনার পাশেই থাকবো। এই এসব তো নদী পাহাড় সাথী আজ থেকে তোমারই হলাম। নদী পাহাড় সাথী আজ থেকে তোমারই হলাম। এক বুকে ভালোবেসে তোমায় দিলাম। নদী পাহাড় শক্ত করে ধরবেন স্যার, নইলে হয়তো ফসকে যেতে পারে। একই ফেরারি আসামি স্বরূপ সান্যাল, আজ আর আমি তোমাকে পালাতে দেবো না। দেখো, ওকে আপনি ছেড়ে দিন স্যার। ও কোনো অপরাধ করেনি, ও আজ পরিস্থিতির শিকার। পরিস্থিতি শিকার? হ্যাঁ স্যার, ওই অপরাধী জানিল না কি বা অপরাধ, বিচার হইয়া গেল। কিন্তু এখানে কেন তুমি এমনি এসেছো? এক বিচারে সাজাপ্রাপ্ত আসামি আমি। কিন্তু এখানে কেন এসেছো? আমি আমার হারিয়ে যাওয়া অতীতটাকে খুঁজতেছি সব, কিন্তু এসে দেখলাম সে নতুন অতীত আজ বর্তমানের সাথে হয়ে আমাকে অন্ধকারে ছুড়ে ফেলেছে। স্বরূপ, এ তুমি কি বলছো স্বরূপ? আজ তোমার পরিচয় যাই হোক, একদিন তো ছিলে তুমি ভদ্র ছেলে। না স্যার, ওই ভদ্র সন্তান বলে আজ আমাকে আর বিদ্রুপ করবেন না। আমি তো সারা একটা মাতাল লম্পট। না না স্বরূপ না, আমি জানি তুমি সম্পূর্ণ নির্দোষ। আপনি ভুল জেনেছেন ম্যাম সাহেব, আমি স্যার একমাত্র লম্পট জানোয়ার। হ্যাঁ লম্পট। এই দেখুন মদ খাচ্ছে, এই তো। ওই মেম সাহেব বড্ড ভালো মানুষ স্যার, এমন একটা ভালো মানুষকে বিয়ে করলে আপনি ভীষণ সুখী হবেন স্যার, ভীষণ সুখী হবেন। কিন্তু স্বরূপ, তুমি আমি আমার যন্ত্রণা জ্বালা মেটাতে এই কারণে সুদাকে কাছে টেনে নেব, আর আমার অবসন্ন ভীষণ মনটাকে সান্ত্বনা দিয়ে বলবো, জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম, শূন্য দিয়ে ভরে গেলাম, শূন্য দিয়ে ভরে গেলাম, জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম, শূন্য দিয়ে ভরে গেলাম, শূন্য দিয়ে ভরে গেলাম, শুধু শূন্য দিয়ে ভরে গেলাম। রিপোর্টার বিপ্লব মুখার্জি আবার লেখা শুরু করেছে তার বোনের পূর্ণ তদন্তের জন্য। তবে কি রিপোর্টার বিপ্লব মুখার্জি জেনে ফেলেছে যে সেদিনের সেই খলনায়ক এই ভুজঙ্গ না? না, এই খবরটা লিক করতে দেওয়া যাবে না। সামনে ইলেকশন, এই সময় কেচ্ছা যদি সামনে এসে যাইতো পার্টি আমাকে সাসপেন্ড যেভাবেই হোক ওই রিপোর্টারের কলম বন্ধ করতেই হবে। ওকে টোপ দেব, সে টোপ যদি না গিলে ওকে একেবারে ফিনিশ। আমি ভুজঙ্গ মানে আমি দক্ষ কেউটের মতো ছবল মারি না, মালিক মালিক, কি ব্যাপার রহমান? তুই আবার
আর ওই হন্তদন্ত হয়ে ছুটে এলি কেন? एक अजब खबर है मालिक। 22 साल पहले जो पुलिस ऑफिसर और उसका बच्चे को हम लोग तुले এনেছিলাম वो पुलिस ऑफिसर जिंदा আছে। সে কি? और वो पुलिस ऑफिसर के साथ अचानक शेर खान का भी मुलाकात हो गए मालिक। और शेर खान यदि उसका असली परिचय जानते पारे तो हम दोनों থামলি কেন রহমান? ওই শের খানের সাথে পুলিশ অফিসারের আর মুলাকাত হলে আমার কি আসে যায়? আর শের খানের সাথে আর সম্পর্ক বাকি? कुछ ना मालिक कुछ ना। वो शेर खान সত্যি করে বল রহমান, কে ওই শের খান? शेर खान तो मेरा अपना बेटा मालिक। মিথ্যে কথা। নিশ্চয় সেদিনের সেই শের খান ওই পুলিশ অফিসারের শের খানের সাথে কোনো রহস্যময় সম্পর্ক আছে। আর না হয় তার সাথে ও মোলাকাত হয় তোদের আমাদের কি আসে যায়? না মালিক। আর একদিন তুই ওই শের খানের কথা গোপন করে পালিয়ে গিয়েছিলি। আজ কিন্তু তোকে পালাতে দেবো না। বল কে ওই শের খান? हमें सच बोलते मालिक, हमें अल्लाह कसम और हमें कुछ भी छुपावे ना। और वो शेर खान मेरा अपना बेटा ना আছে मालिक। তবে কে ওই শের খান? वो पुलिस ऑफिसर का छोटा लड़का। রহমান, আমাকে মাফ করে দিন, আমাকে মাফ করে দিন সাহেব। अपना बेटा পরিচয় দিয়ে ও বাচ্চাকে আমি পাল পোষ করে ইতনা বড় করিয়েছি। বেঈমান, তোকে আজ আমি नहीं मालिक, मुझे आखिरी मौका दीजिए। जो काम मुझे 22 साल पहले करना था वो काम मुझे आज करने दीजिए। তবে তাই কর রহমান। ওই চোরের বাচ্চা শের খানের সাথে ওই আসল বাপটাকেও খতম কর। আর ওদের একজনও যদি বেঁচে থাকে তাহলে আমাদের দুজনেরই কিন্তু বিপদ বাড়বে। अब मौत सोचन मालिक, अल्लाह कसम ओ बाप बेटा दोनों को हमें बिल्कुल खत्म करिए देवे। खत्म। हाँ। ওই রাজকের রহমানটা আবার আমার এক টেনশন বাড়িয়ে দিয়ে গেল। এতদিন ওই দুধ কলা দিয়ে যে কালসাপ পুষেছি সেই কালসাপে আবার আমার বুকে ছবল মারবে না তো? চিন্তা করবেন না স্যার, ওই ঝাড়ফুঁক করে আপনার বিষ না মানে সাপের বিষ নামিয়ে দাও। সাপের বিষ? হ্যাঁ, আসলে আমার দাদু ছিলেন কাউর কামাখ্যা ফেরত বিখ্যাত ওঝা। 7 দিনের সাপে কাটার রোগীকেও তিনি বাঁচিয়ে তুলতেন। আর সেই দাদুর কাছ থেকে আমি বেশ কিছু বিদ্যা শিখে রেখেছি। বেশ করেছো। তা থানার ডিউটি ছেড়ে এখানে কি ওঝাগিরি করতে এসেছেন? না স্যার, আমি এসেছি শক্তিমানকে ধরতে। ওই শক্তিমান কি তোমার ধরা সাপ না হেলে সাপ যেটাকে মন্ত্র দিয়ে বশ করে ধরে নিয়ে যাবে? হেলে আর কেলে তো আমার খেলে বাচ্চা স্যার। অস্ত জগৎ কবি না বলছিলাম কি স্যার, একটা গোপন খবর আছে। আজ রাতে শক্তিমান নাকি আপনার বাড়িতে অতিথি হয়ে আসছে। আর বড়বাবু বলছিলেন আমি যদি শক্তিমানকে ধরতে পারি তাহলে আমাকে নাকি ছোট হাবিলদার থেকে একেবারে মস্ত বড় হাবিলদারে প্রমোশন করিয়ে দেবে। আর সেই জন্যই তো আমার এখানে আসা স্যার। তোমার কি মাথা ছিট আছে যে যার নাম শুনলে তোমার বড় বাবু পর্যন্ত থরথর করে কাঁপে আর তাকে তুমি ধরতে এসেছো? স্যার, তবে গোপন খবর যেটা তুমি শুনেছো সেটা সম্পূর্ণ ভুল খবর। শক্তিমান নয়, ওই বিদেশ থেকে আমার বাড়িতে আসছে আমার বিজনেস পার্টনার मिस्टर माइकल, আমার আন্দাজ যদি कुछ गलत না হয় তো আপনি মিস্টার নাগ আছে। হ্যাঁ মিস্টার মাইকেল, আমি ভুজঙ্গ নাগ। হ্যালো মিস্টার, হ্যালো হ্যালো হ্যালো। हेलो ओह माय गॉड माइकल, এই পুলিশ লোক हमारी को अरेस्ट করে বেরো তো।
ডোন্ট ফিয়ার মাই ডার্লিং, এখানে তো চোর আর ক্রিমিনাল চোরে চোরে মাস্টার তো ভাই আছে। কি বলেন মিস্টার না? ओके ओके मिस्टर माइकल, তুমি লোক বহুত হ্যান্ডসাম আছো আর বহুত স্মার্ট भी আছে। কি নাম আছে তোমার? কি হারাধন রুই দাস। এটা আমার কিছু নাম হলো নাকি? আরে না না, রুই মাছ না, রুই দাস। আরে ঠিক আছে ঠিক আছে, তোমাকে আর ভেঙে বলতে হবে না। মিস্টার মাইকেল, গত পরশু আপনাদের এখানে আসার কথা ছিল, কিন্তু 2 দিন লেট হওয়ার কারণ কি? কোনো পুলিশি ঝামেলায় পড়েননি তো? पुलिस अरे मिस्टर इंडियन पुलिस के तो हम लोग पुठुल की माफिक नाच করাবে। আপনার সহিত আপনার পেহেলে কুতবাজ পৌঁছা না ছিল তো কুছ দের হয়ে গেল। এম আই রাইট মিস ডাইনা? রাইট ইউ আর মিস্টার মাইকেল। এবার তাহলে আমাদের বিজনেস ব্যাপারে কথা বলা যাক। হ্যাঁ হ্যাঁ জরুর, लेकिन ये पुलिस लोग आई में रुई माछ। আরে থাক, খালি রুই মাছ আর রুই মাছ। রুই মাছ নয়, রুই দাস। ওকে নিয়ে ভাববেন না মিস্টার মাইকেল, পুলিশ হলো ও আমার বিশ্বস্ত লোক আছে। ओके मिस्टर नाथ, तो आज हम ही अपना के जेठो डायमंड देखाबे। और इंडियन प्राइस होबे 15 करोड़, बट अपना के दिते होबे 5 करोड़ रुपया। 15 কোটি টাকার মাল 5 কোটিতে। কই দেখি দেখি হীরাগুলো দেখি। है देखाइबे, जरूर देखाइबे, केनो ना देखाइबे। पहले हम लोग रुपया देखिबे, ताहार पर हीरे देखाइबे। ওকে ওকে মিস্টার মাইকেল, আপনি একটু ওয়েট করুন, আমি এক্ষুনি টাকা নিয়ে আসছি। मिस्टर नाग बहुत ही जेंटलमैन আছে, उसका नाम हमें बहुत बार सुने, उसका हमें बहुत पसंद कर। এই রুই মাছ কবি আমার বহুত পছন্দ আছে। আরে থাক, কি বললেন? আপনি আমাকে পছন্দ করেন? তাহলে রুই মাছ কেন, পুঁটি মাছ, ডেড়ে মাছ, যাই বলেন না কেন, আমার কোনো আপত্তি নেই। এই নিন মিস্টার মাইকেল, আপনার হীরের মূল্য 5 কোটি টাকা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ও মিস্টার মাইকেল, তুমি শুধু তোমার ব্যবসার কথা করবে, আমার এখন কিছু নাচা গানা করতে ইচ্ছে করছে। चलो माय डार्लिंग, हमें तो तुम्हारे दिल के अभी समझे लिए छी, तुम्हारे भी समझे लिए छी। तुम्हें बहुत माच बड़िया नाचा गाना करिया, আমার ফ্রেন্ডের মন তুমি ভরাইয়া দাও। ओके चुटकी जो तूने काटी है जैसे काटी है रोटी हो रोटी हो আমি লোক চলিতেছি। দেখি আমার হিরে। হিরে তো আমি দিয়ে দিয়েছি। কি ডার্লিং দে নাই? ओके डार्लिंग, हीरा ना दिले रुपया मिललो की करियो? মিথ্যে কথা, আপনারা আমায় ঠকাতে চাইছেন। হয় হিরে দিন, নয় আমার টাকা ফেরত দিন। अरे मिस्टर আপনি হিলে না লইয়া हम लोग এমনি এমনি রুপিয়া দিয়ে দিল, এটা জব কি বাত আছে?
কামান ডাইনে কামান। সাবধান, আরেক পা এগোবার চেষ্টা করলে পকেটে হাত দিয়ে কোনো লাভ নেই মিস্টার ভুজঙ্গ নায়ক, কারণ তোমার পিস্তল এখন আমার হাতে। আমাদের হাতে ওরে বাবা! কে তুমি? যে তোমার কালো বাজারি কালো পথে প্রতিবাদের পাশে তুলে দাঁড়িয়েছে, যে তোমার স্বার্থের সমান দলে প্রতিবাদের পাশে তুলে দাঁড়িয়েছে, সে অসহায়ের বন্ধু, ধনীর দুশ্মন, আর তোর মতো শয়তানের জম শক্তিমান। শক্তিমান? হ্যাঁ, আমি শক্তিমান। মাইকেলের সাথে গত পরশু তোমার সৌদা হওয়ার কথা ছিল, সে গত পরশু মুম্বাই এয়ারপোর্টে ধরা পড়েছে। আর সেই সুযোগে আমরা মিস্টার মাইকেল এক বিষ ডাইনা সেজে তোমাকে ধোকা দিয়ে গেলাম, ধোকা। কিন্তু কেন তুমি বারবার আমার উপর আঘাত আনছো শক্তিমান? আমার সাথে যে আমার বহু পুরনো হিসাব বাকি আছে মিস্টার নাগ, আর সেই হিসাব মেটাতে আমি বারবার তোমার কাছে আসবো। আগে তোমাকে আমি পথের ভিখারি বানাবো, তারপর তোমাকে আমি নির্মম নিষ্ঠুর ভাবে। শক্তিমান? মিস্টার নাগ, अगले एक मुलाकात के लिए टोया ठकीबेन। ডাক্তার অ্যাম্বুলেন্সে কি হবে? আমি ওদের হাত ফেল করবো স্যার, শক্তিমানের ভয়ে। ওই শক্তিমানকে ধরো, যাও। যাওয়ার যাবে না স্যার, ট্যাঙ্কের ভিতরে আটকে গেছে। কি? যাওয়ার যাবে না স্যার, ট্যাঙ্কের ভিতরে আটকে গেছে, মরলেই মরে যাবে। কি? পাইছে না শক্তিমানের ভয়ে। এসে কেন? এই বয়সে দুটো পিঠা খেলে আমার এই উর্দিটার অপমান করে লাভ নেই, তাকে আমি নিজেই পালাই করবো। আমার 5 কোটি জ্বলে গেল। ওই শক্তিমান যে আমায় এমন করে ঠকিয়ে যাবে কি করে জানবো? এখন আমি কি করি? গলায় দড়ি দাও, নয়তো বিষ খেয়ে মরো, নয়তো চলো পুকুর ডিবে মরবে চলো। হে, তুই কি বলছিস বোন? ছোটা যেভাবে আমাদের বংশের মুখে কালিমা খালো, তাতে মরা ছাড়া আর কোনো উপায় নেই। কেন, কি করেছে কি কাঞ্চন? আবার করবে? ইডিয়েটের মতো রিপোর্টার বিপ্লব মুখার্জির ধর্ষিতা বোনটাকে সে বিয়ে করে নিয়েছে। ওঠ! কাঞ্চন আমাকে না জানিয়ে বিয়ে। সরি দাদা, তোমাকে জানার মতো সময় বা পরিস্থিতি কোনোটাই আমার ছিল না, তাই বাধ্য হয়ে তোমাকে না জানিয়ে। বেশ করেছিস, কিন্তু তুই শোন, একটা নোংরা মেয়ে কখনো এ বাড়ির বউয়ের মর্যাদা পেতে পারে না। তাই তুই এক্ষুনি তোর বউকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যা। সেটা আরে এই বল, এটা তুই কি বলছিস? আরে কাঞ্চন আমাদের না জানিয়ে হয়তো বিয়ে করেছে, কিন্তু একটা ধর্ষিতা মেয়ে মানে আমাদের এই সভ্য সমাজ যাকে অযুদ্ধ বা অপবিত্র বলে সরিয়ে রেখেছে, তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে কাঞ্চন যে মহানের পরিচয় দিয়েছে, তাই তো ওকে ভাই বলে ভাবতে আমার ভীষণ গর্ব হচ্ছে। তুমি আমাদের মেনে নেবে দাদা? আরে শুধু মেনে নেব কি রে, তোকে আমি ভাই বলে সানন্দে বরণ করে নিলাম। না দাদা শোনা, ওই মেয়েটা যদি এই বাড়িতে থাকে তাহলে তুমি শোনো, আমি কিন্তু আজ এই বাড়ি থেকে চলে যেতে পারি। আরে এই পাগলি, ছোটদার বিয়েতে আনন্দ করতে পাসনি বলে
কষ্ট হচ্ছে? দাদা আমি তোর সব ব্যবস্থা করে দেব। শোনো তুমি একটা নতুন গেম শুরু করেছি, আর যা বলছি সেটাই সাই দিয়ে যা। ঠিক আছে দাদা শোনো ঠিক আছে তুমি যখন বলছো দাদার ওই বউটাকে না হয় আমি বৌদি বলে মনে নিলাম কি গো নতুন বৌদি এখনো মুখ নামিয়ে লজ্জায় দাঁড়িয়ে থাকবে গুরুজনকে প্রণাম করবে না থাকবো, থাক। আমি এখানে থাকতে পারবো না কি হলো সোনালি তোমার? আমি এখানে কিছুতেই থাকতে পারবো না কেন তুমি এমন করছো? সোনালি, 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 কথা বলো সোনালি। কি হয়েছে সোনালি? এ কি সোনালি জব্বর হয়ে গেছে? সোনালি, 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 আর মির্গি রোগ নেই তোরে ছোট সোনালি, তুমি চোখ মেলে দেখাও সোনালি। কি হলো সোনালি তোমার? চোখ মেলে দেখাও সোনালি। সোনালি, কথা বলো সোনালি। সোনালি, কথা বলো সোনালি। আমি ভুজঙ্গ মানে তবে আমি কক্ষকেউটের মতো ছবল মারি না। আমি অজগরের মতো আস্ত গিলে খাই। স্বর্ণালী তুই কোথায় গেলি রে বল? আমাদের কথা তোর একটিবারও মনে হলো না। বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময় তোর একটিবারও মনে হলো না তোকে ছেড়ে দাদা বৌদি কেমন করে বাঁচবে। আর আজ তোকে নিজের সন্তানের চেয়েও বেশি ভাবে। না যে আমাদের কথা ভাবে না তার জন্য কেউ কখনো ভাববে না কখনো না বৌদি! তোমাকে আমি পরিষ্কার বলে দিচ্ছি ঠাকুরপো যে এই বাড়িতে নেই তার সম্বন্ধে তোমরা এই বাড়িতে কোনো কথা উচ্চারণ করবে না কি বললে বৌদি? কি বললে? তুমি আমার মুখের দিকে তাকি আর কোথাও আরেকবার বলো বৌদি। আমি ভালো করে যাচাই করে নি। তুমি আমার নিঠুর আর অভিনয়টা ঠিকঠাক করতে পারছো তো? ঠাকুরপো তুমি আমার চোখকে তুমি কখনো ফাঁকিতে পারবে না বৌদি। সবার সামনে তুমি যতই নিজেকে কঠিন করে রাখতে চাও না কেন, কিন্তু সন্ন্যালের জন্য তোমার ওই হৃদয়টা যে ভেঙে খানখান হয়ে যাচ্ছে ঠাকুরপো তা আমার যে কেউ বেশি বোঝে না বৌদি, কেউ না। ঠাকুরপো আবার তোমার কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি বৌদি, নিজেকে পাশার করে রাখার বৃথা চেষ্টা না করে তুমি একটিবার শুধু কাঁদো, একটিবার। আমি নইলে নইলে তুমি নিজের বুক ফুটে মরে যাবে গো বৌদি। তাই বলছি অন্তত শুধু একটিবার কাঁদো, একটিবার কাঁদো। কাঁদবো না আমি কাঁদবো না আমি কাঁদবো না কেন কাঁদবো আমি তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই তার কথা ভেবে আমি কেন চোখের জল ফেলবো কাঁদবো না আমি কাঁদবো না আমি কখনো কাঁদবো না কখনো রমা, গো তুমি এসেছো আমার স্বর্ণালীকে সঙ্গে করে নিয়ে এসেছো বুঝি কোথায় কোথায় আমার স্বর্ণালী কতদিন আমি তাকে দেখিনি স্বর্ণালী 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 আসেনি রমা। কি আসেনি মানে রোজকার মতো তুমি আজও বলবে যে তাকে খুঁজে পাওয়া যায়নি খুঁজে পাওয়া যায়নি কিন্তু কেন পাওয়া যায়নি মেয়েটা কি হাওয়ার সঙ্গে মিশে গেল আমি জানি না রমা, আমি জানি না। আজ আজ আমি বড় অসহায়। কিসের অসহায় কিসের অসহায় তুমি তো নাম জানা সাংবাদিক সমাজের কত গোপন খবর টেনে বার করে নিয়ে এসেছো আর একমাত্র মনে কোথায় আছে কিভাবে আছে সেটা তুমি খুঁজে বের করতে পারছো না না পারছি না রমা, আমি পারছি না। রোজ সকাল থেকে রাত্রি পর্যন্ত বহু জায়গায় মেয়েটাকে আমি খুঁজে বেরিয়েছি। বহু মানুষকে আমি স্বর্ণালীর ছবি দেখিয়ে বলেছি দাদা ভাইরা আমার একমাত্র বোন স্বর্ণালী অভিমান করে হতভাগী বাড়ি ছেড়ে পালিয়েছে। কেউ কেউ কি আমার বোনকে দেখেছেন? বলুন না, বলুন না দাদা ভাইয়েরা, বলুন না। কেউ কোনো উত্তর দিতে পারলো না না রমা না,
শেষে নিরুপায় হয়ে গঙ্গার বুকে আমি খুঁজে বেরিয়েছি, হসপিটালের মর্গে মর্গে খুঁজে বেরিয়েছি, হতভাগী কোথাও চিরনিদ্রায় ঘুমিয়ে আছে কিনা। বলো না, আমার কথা বলো না, তুমি চুপ করো, তুমি চুপ করো। বাহ বাহ, চমৎকার অভিনয় ভাইয়া। তোমার অভিনয় দেখে আমার মতো পাষাণের চোখেও জল এসে গেল। অভিনয়? নয়, হ্যাঁ, তোমাকে আমি সৎ এবং সত্যবাদী সাংবাদিক বলেই জানতাম, কিন্তু এত বড় যে তুমি মিথ্যেবাদী চশমখোর তা আমি জানতাম না। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ মিস্টার নাগ, সংযত হয়ে কথা বলুন। আরে থামো থামো, নিজের পাগলি বোনটাকে আমার ভাইয়ের গলায় ঝুলিয়ে দিয়ে আর এসে বইয়ের কাছে মোড়া কান্না কাঁদছেন, তোমার লজ্জা করছে না? কি বাইয়ে কথা বলছেন? আমার পাগলি বোনটাকে কৌশলে আপনার ভাইয়ের গলে ঝুলিয়ে দিয়েছে মানে? আরে মানে এটা তো আমিও বুঝতে পারছি না। উনি নিজে দাঁড়িয়ে থেকে আমার ভাইয়ের গলায় ওর পাগলি বোনটাকে ঝুলিয়ে দিয়েছে, কেন যে তোমার কাছে আছে মিথ্যে মরা কান্না কাঁদছে তা আমিও বুঝতে পারছি না। প্লিজ মিস্টার নাগ, দয়া করে এভাবে আপনি আমাদের সাথে হেয়ালি করবেন না। আজ আমরা সত্যি মানসিকভাবে বিপর্যস্ত। দয়া করে আপনি এখান থেকে এখন যান। না, উনি যাবেন না, ওনার হেয়ারের কথাটাই আমরা শুনতে চাই। বলুন মিস্টার নাথ, বলুন সত্যি আপনি যেটা বলছেন সেটা কি সত্যি? সত্যি কি আমার স্বামী আপনার ভাইয়ের সঙ্গে ওর বোনের বিয়ে দিয়েছে, স্বর্ণালীর বিয়ে দিয়েছে? বলুন। আরে বিশ্বাস না হয় আমার বাড়িতে গিয়ে নিজের চোখে দেখে আসবেন, চলুন। আপনি সত্যি বলছেন মিস্টার নাগ? আমার বোন স্বর্ণালী আজ আপনারই ভাতৃবধূ। শুনেছো রমা, শুনেছো? আমাদের স্বর্ণালী আজ হারিয়ে যায়নি, সে আজ কত বড় বাড়ির বউ। সেই জন্যই বুঝি কথাটা আমার কাছে গোপন করে গেছিলে, তাই না গো? রমা, অনেক বড় বাড়িতে বোনের বিয়ে দিয়েছো, এই কথা জানতে পারলে আমি যদি হিংসে করে তোমার বোনের বিয়েটা ভেঙে দিই, সেই জন্য বুঝি। না রমা না, তুমি বিশ্বাস করো। বিশ্বাস? 20 বছরের বিশ্বাসটা তুমি এক লহমায় ভেঙে চুরমার করে দিয়েছো। আবার এতদিনের সম্পর্কটাকে তুমি মিথ্যে করে দিয়েছো। আজ এতদিন পর আমি জানতে পারলাম যে স্বর্ণালীকে আমি নিজের মেয়ের মতো মানুষ করলেও কেউ নয়, আমার কেউ নয়। রমা, আমার কথা শুনো রমা। কেন এমন করলেন মিস্টার নাগ? কেন আপনি আমাদের স্বামী স্ত্রীর মধ্যে অবিশ্বাসের বিষ ঢাললেন? আরে তার আগে তুমি বলো, কেন তুমি তোমার পাগলি বোনটাকে আমার ভাইয়ের গলায় ঝুলিয়ে দিলে? কে বলেছে আমার বোন পাগলি? আরে পাগলি না হলে কি সারাক্ষণ আমার বাড়িতে পাগলামি করে বেড়াচ্ছে, আর আমাদের সকলকে সামাল দিতে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। একবার করে মনে হয় ওই মেয়েটাকে পাগলা গারদে পাঠিয়ে দিই। ওকে আপনি পাগলা গারদে পাঠাবেন না, আমি নিজে গিয়ে ওকে সবকিছু বুঝিয়ে বলবো। আরে দাঁড়ান, যাবে, কিন্তু খালি হাতে কি করে যাবে ভাইয়া? সেদিন বোনকে খালি হাতে পাঠালো, যৌতুকটা যে বাকি থেকে গেছে। যৌতুক মানে এমন কিছু নয়, আজকাল আর কেউ খাট পালঙ্ক সোনা দানা যৌতুক হিসাবে নেয় না, ওটা নগদেই রফা করে নেওয়াই ভালো। তাই তুমি বরং ওই 5 লাখ টাকা নিয়ে বোনের বাড়ি যাবেন। 5 লাখ? আর সেই সঙ্গে ওই পাগলি বোনটার ট্রিটমেন্ট খরচ 2 লাখ, মোট 7 লাখ টাকা নিয়ে বোনের বাড়ি যাবেন। নইলে ওই তোমার বোনকে পাগলা গারদে নয়, একেবারে ইলেকট্রিক চুল্লিতে। দয়া করুন মিস্টার নাগ, এত টাকা দেওয়ার মতো কোনো সামর্থ্য আমার নেই। তাই দয়া করে আমার বোনটার উপর আপনি কোনো টর্চারিং করবেন না।